আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আমার একজন পছন্দের ফিলোসফার হান্না আরেন্টকে নিয়ে। হান্না আরেন্টের ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই তাকে চিনেন। তার ব্যাপারে কিছু অবজেকশনও থাকতে পারে। তিনি ফিলোসফার, কিন্তু তিনি একজন জায়নিস্ট ছিলেন। তিনি ইহুদি ছিলেন, তাই উনি জায়নিজমের সাপোর্টার ছিলেন। সব ইহুদি যে জায়নিজমের সাপোর্টার ছিল এরকম না, কিন্তু উনি ছিলেন। কিন্তু উনি নাৎসি জার্মানিতে বসবাসরত একজন ইহুদি ছিলেন, এবং নাৎসি জার্মানিতে বসবাসরত একজন ইহুদি হিসেবে উনি যে রেসিভিং এন্ডে, এই নাৎসি জার্মানির যে অত্যাচার, যে তাদের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের রিসিভিং এন্ডে থাকার কারণে উনি যে সমস্ত জিনিসগুলো প্রত্যক্ষ করেছেন সেগুলো উনি অ্যানালাইজ করেছেন এবং তার বিভিন্ন ফিলোসফিক্যাল বই লিখেছেন এই ব্যাপারে আর কি। তো ওনার একটা কোট আমি উল্লেখ করতে চাই, যে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই রেলেভেন্ট, এবং এটা কিন্তু আমরা এই যে জুলাই বিপ্লব হলো আমাদের ফ্যাসিস্ট দমনে, সেখানেও কিন্তু এর আমরা ছোঁয়া দেখতে পেয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট। ওনার একটা কোট হচ্ছে যে, ইফ ওয়ান ইজ অ্যাটাকড অ্যাজ এ জিউ, ওয়ান মাস্ট ডিফেন্ড ওয়ান সেলফ অ্যাজ এ জিউ। সো ওই সময় তো নাৎসি জার্মানিতে তো হচ্ছে ইহুদিদের হত্যা করার একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছিল। তাই কাউকে ইহুদি বলে দাও এবং তাকে হত্যা করো, ইট ডাজেন্ট ম্যাটার। সো হান্না আরেন্ট, এখন অনেকে এরকম হতো যে মনে করেন ইহুদিদের পক্ষে কথা বলছে, এখন এখানে ওকে ট্যাগ দিয়ে দিল যে সে ইহুদি সিম্পেথাইজার বা অথবা সে ইহুদি। তো অনেকেই তখন চেষ্টা করতো, না না না, আমি ইহুদি না, তুমি কেন আমাকে ইহুদি বলছো? বা ইহুদিরাও যখন নিজেদের পক্ষে সাফাই পেতে চাইতো তখন হচ্ছে তাদেরকে জাস্ট ইহুদি বলেই তাদের সমস্ত কথাকে ডিসক্রেডিট করা হতো। তো অনেকেই হয়তো ডিফেন্সিভ হয়ে যেত এতে, যে বলতো যে মানে সে হয়তো বলবে যে আমি ইহুদি সিম্পেথাইজার না, অথবা সে হয়তো বলবে যে আমি ইহুদি না, জাস্ট টু সেভ হিমসেলফ। তো হান্না আরেন্টের মতে হচ্ছে যে ফ্যাসিস্টদের সাথে এভাবে কথা বলা যায় না। আসলে ফ্যাসিস্টরা যদি আপনাকে হত্যা করার কনসেন্ট তৈরি করে ফেলে, তাহলে আপনি জাস্ট নিজের আইডেন্টিটিকে মানে করে সরিয়ে আপনি জাস্ট নিজের আইডেন্টিটিকে অস্বীকার করবেন, এভাবে আপনি আসলে বাঁচতে পারবেন না। তো আপনি যদি ইহুদি হন, তাহলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি ইহুদি, এবং আপনাকে ইহুদি হিসেবেই ফাইট করতে হবে। এবং এমনও যদি হয় যে আপনি ইহুদি না, কিন্তু আপনার ইহুদিদের পক্ষে কথা বলার জন্য আপনাকে ইহুদি ট্যাগ দিয়ে দিল এবং আপনাকে হত্যা করার একটা কনসেন্ট ওরা ম্যানুফ্যাকচার করে ফেললো, তখন আপনি এটাকে আপনি অস্বীকার করবেন না যে আপনি ইহুদি সিম্পেথাইজার না। আপনি বরঞ্চ বলবেন যে হ্যাঁ আমি ইহুদি সিম্পেথাইজার। বরঞ্চ আপনি এটা বলবেন যে হ্যাঁ আমি ইহুদি। তো কি তো কি তো তো কি আমার কথা ইনভ্যালিড হয়ে গেল? তো ওনার যে মত সেটা আর কি এরকমই, যে যখন ফ্যাসিস্টদের সাথে কথা বলা যায় তখন জাস্ট আইডেন্টিটি অস্বীকার করা যাবে না, সেই আইডেন্টিটিকেই আঁকড়ে ধরতে হবে এবং বলতে হবে যে তুই কি বাল ছিড়বি আমার। জিনিসটা হচ্ছে এরকম আর কি, টোনটা হচ্ছে এরকমই আর কি। তো আমাদের এই যে রিসেন্ট রেভলিউশন হলো, জুলাই রেভলিউশন, এটাতেও কিন্তু আমরা জাস্ট এরকমই একটা জিনিস দেখেছি। শেখ হাসিনা যখন ছাত্রদেরকে রাজাকার উপাধি দিয়েই দিল, তখন কিন্তু ছাত্ররা কিন্তু আর আগের মতো এবার আর বলে নাই যে আমরা কেন রাজাকার হব, বা তারা হচ্ছে যে রাজাকার না, তারা যে রাজাকার না, সেই জিনিসটা কিন্তু ডিফেন্ড করার কোনো চেষ্টা করেনি। তারা কিন্তু ডিফেন্সিভ হয়ে যায়নি যে হ্যাঁ না না আপনি কেন আমাদেরকে রাজাকার বলছেন, আমরা তো রাজাকার না। বরঞ্চ তারা কিন্তু বলছে যে হ্যাঁ আমি রাজাকার, আমি রাজাকার। কে বলছে? স্বৈরাচার, স্বৈরাচার। ঠিক আছে তুই রাজাকার বলছিস, ওকে ঠিক আছে আমি রাজাকার, তো কি হয়েছে? আমি রাজাকার হয়েছি তো কি হয়েছে? আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ইনভ্যালিড নাকি? সেগুলো তো ইনভ্যালিড না। তুই জাস্ট আমাকে একটা ট্যাগ দিয়ে দিবি, একটা ট্যাগ দিয়ে আমার কথা ইনভ্যালিড করে দিবি, বিষয়টা এত সহজ না। আমি এভাবে মানবো না। আমার তুই রাজাকার বলছিস, ওকে ঠিক আছে আমি রাজাকার, এখন তুই আমার বালটা ছিড়। আমি জানি না যারা এই স্লোগানটা তৈরি করেছেন তারা কি আসলেই হান্না আরেন্টের বই পড়েছেন কিনা।
হয়তো পড়েছেন, যদি না পড়ে থাকেন আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো সেখান থেকে ইন্সপায়ার, আর সেখান থেকে ইন্সপায়ার না হলেও জিনিসটা খুবই আমার কাছে ইউজফুল মনে হয়েছে, এবং এটা কিন্তু খুবই একটা ভালো একটা বিষয় ছিল। কারণ এই যে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে যে আপনার কোনো কিছুই, কোনো একটা রাজনৈতিক বৈধ কোনো একটা দাবি আপনি বলতে যান, আপনাকে জাস্ট একটা ট্যাগ দিয়ে দিবে রাজাকার, আপনি আপনার সমস্ত কথা এরপরে অবৈধ। তো এই যে শয়তানিটা, এই শয়তানিটার ঊর্ধ্বেই আমরা উঠতে পেরেছি। এই যে যখন আমরা যখন একে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ওকে ঠিক আছে আমরা রাজাকার, তো কি হয়েছে, ঠিক আছে রাজাকার বলছিস তো, ওকে ঠিক আছে আমরা রাজাকার, উই ডোন্ট কেয়ার। তো বিষয়টা হচ্ছে এরকম হতে হবে যে তুই বল আমার যা ইচ্ছা, তুই তোর উদ্দেশ্য যদি থাকে যে আমার কথাকে ইনভ্যালিড করবি, আমাকে হত্যা করার বা আমাকে ক্ষতি করার তুই একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করবি, তো তাহলে তুই আমাকে যেটা বলবি ঠিক আছে সেটাই আমি, উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। তো আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে। তো যদিও বা এই যে রাজাকারের ব্যাপারটায় যদিও বা একটা এই জাতি তার বোধোদয় হয়েছে যে মানে সবসময় জাস্ট খালি একটা ট্যাগ দিয়েই যে সমস্ত কথাকে ইনভ্যালিড করার যে একটা বিষয়, সেটাকে সে হচ্ছে যে এই যে ফ্যালাসিটা, এই যে শয়তানিটা, সে যেটা ধরতে পারছে, এটা তার একটা রাজনৈতিক চিন্তার একটা ভালো বিকাশ হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু আমার কাছে মনে হয় যে এই শিক্ষাটার পরেও এখনো অনেকেই আছে, স্পেশালি যারা এলিট মধ্যবিত্ত সুশীলরা আছে, তারা এখনো আমার কাছে মনে হয় যে মানে এইটা থেকে পুরোপুরি আর কি যে শিক্ষাটা সেটা নিতে পারিনি, এবং আমার কাছে মনে হয় যে তাদের অনেকের মধ্যে এখনো ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে। আমি এই কোডটা এই জন্য উল্লেখ করেছি যে এই কোডটা একটা লিটমাস টেস্ট হিসেবে ব্যবহার করা যাবে, যে কেউ কি আসলেই কি সে ফ্যাসিজমের যে বীজ সেটার থেকে মুক্ত কিনা, তার অন্তরে কি আসলেই ফ্যাসিজমের বীজ আছে কিনা, সেটা থেকে সে মুক্ত কিনা, সেটা বোঝার জন্য। বাংলাদেশে কিন্তু জামাত শিবিরকে হত্যার কনসেন্ট তৈরি করা হয়েছে অনেক আগেই, এবং অনেক জামাত শিবিরের কর্মীকে হত্যা করা হয়েছে, তাদেরকে জাস্ট সাব হিউম্যান হিসেবে ট্রিট করা হয়েছে, যে যেন তাদের জীবনের কোনো মূল্য নেই। বাঙালি যারা সুশীলরা আছে তারা কিন্তু এগুলো নিয়ে ভ্রুক্ষেপও করেনি, তারা মনে করেনি যে এগুলো আসলে এরা যারা মারা যাচ্ছে তারা মানুষ, তারা আর কি মানে তাদেরও বাঁচার অধিকার আছে, এবং তারাও এই এলিট সুশীলদের মতোই আর কি একই স্বপ্ন দেখে। এলিটরা হচ্ছে এই সমস্ত ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করেনি এরকম ব্যাপারে। তো তাদের কাছে হচ্ছে একটা মানে কনসেন্ট আর কি ম্যানুফ্যাকচার হয়ে গিয়েছে অলরেডি, যে কেউ জামাত শিবির করলে বা কেউ বিএনপি করলে তাকে হত্যা করা যায়, ইটস নট এন ইস্যু। তো এই যে জুলাই রেভলিউশনটা হলো, এবং জুলাই রেভলিউশনে হান্না আরেন্টের যে ফিলোসফি, এটা যে একটা আমরা দেখেছি, ইমপ্লিমেন্টেশন দেখেছি, সেটার পর আমি জাস্ট একটা লিটমাস টেস্ট হান্না আরেন্টের এই কোডটার উপর ভিত্তি করে তৈরি করতে চাই। সেটা হচ্ছে যদি মনে করেন যে ভবিষ্যতে এরকম একটা সময় আসলো যখন আবার জামাত শিবির ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করা শুরু হলো, যে কেউ যখন সরকারের বিরোধিতা করলো, ধরলাম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেখানে হচ্ছে আপনি মনে করেন যে আবার নতুন করে একটা ফ্যাসিজম আসলো, এবং হচ্ছে জামাত শিবির ট্যাগ দিয়ে ওরা আবার মনে করেন মানুষ খুন করা শুরু করলো, এবং আপনি কোনো একটা বৈধ দাবি নিয়ে গেলেন, তখন ওই সময় যে প্রধান থাকবে সে হয়তো আপনাকে বললো যে আপনি জামাত শিবির। তখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে আপনি কি হান্না আরেন্টের মতো বলবেন যে ঠিক আছে তুই আমার জামাত শিবির বলছিস, যা আমি জামাত শিবিরই, আমি জামাত শিবির হিসেবে তোর সাথে ফাইট করব, যদিও বা আমি জামাত শিবির না,
কিন্তু তুই যেহেতু বলছিস আমাকে জামাত শিবির, আমি জামাত শিবির, এবং আমি জামাত শিবির হিসেবে তোর সাথে ফাইট করব। তো আমার কোশ্চেনটা হচ্ছে এটাই যে এলিট যারা সুশীলরা আছে তারা কি এই আইডেন্টিটিটা গ্রহণ করবে? মানে তারা কি বলবে যে ঠিক আছে তুই যেহেতু আমাকে জামাত বলছিস, শিবির বলছিস, নো প্রবলেম, আমি জামাত শিবিরই। যদি তারা এই ক্ষেত্রে তাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো চুলকানি থাকে, তারা যে বলে না আমি নিজেকে জামাত শিবির হিসেবে আইডেন্টিফাই করব না, তাহলেই বুঝতে পারবেন যে তাদের মনে জামাত শিবিরকে হত্যা করার কনসেন্ট তৈরি হয়ে আছে, এবং তারা হচ্ছে এটা বিশ্বাস করে যে কেউ যদি জামাত শিবির আইডেন্টিফাইড হয় রিয়েলি, তাকে হত্যা করলে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে এমন কোনো সিরিয়াস কোনো ইস্যু না, তাকে মারা যায়। সো সে যদি আপনার এই লিটমাস টেস্টে যদি তার উত্তর এরকমই থাকে যে আমাকে যদি পরবর্তী কোনো ফ্যাসিস্ট এসে যদি আমাকে জামাত শিবির উপাধি দেয়, কিন্তু আমি যদি নিজেকে হচ্ছে জামাত শিবির মানে না করে, মানে আমি এই আইডেন্টিটি যদি আমি আঁকড়ে না ধরে ফাইট করার জন্য আর কি, যদি আমি নিজেকে ডিফেন্ড করা শুরু করি, যে বলা শুরু করি না আমি জামাত শিবির না, এবং যদি আমি মনে করি যে আমি মানে জামাত শিবির মানে সোজা কথা বলতে যদি এরকম হয় যে মানে জামাত শিবিরের আইডেন্টিটিকে যদি আমি দূরে সরিয়ে দিই, জাস্ট ফ্যাসিস্ট বলছে কিন্তু আমি হচ্ছে দূরে সরিয়ে দিয়েছি, তখন যেটা হবে যে তখন আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে যে ফ্যাসিজমের বীজটা সেটা দূর হয়নি। সে জামাত শিবিরের হত্যা করার বৈধতাকে, যে কেউ যে জামাত শিবির করে তাকে হত্যা করাকে সে বৈধ মনে করে। আর এই ধরনের যদি কারো চিন্তা থাকে যে কোনো একটা রাজনৈতিক চিন্তা রাখার কারণে কাকে হত্যা করা যায়, তাহলেই সে ফ্যাসিস্ট। এবং তার এই জুলাই রেভলিউশনের পরও তার মধ্যে থেকে ফ্যাসিজমের বীজ দূর হয়নি, এবং এরা যদি সুযোগ পায় আবার যে কোনো সময় এই ফ্যাসিজমকে ফিরিয়ে নিয়ে আসবে। তো এই কারণে আমি হান্না আরেন্টের এই কোটটা উল্লেখ করলাম। আপনারা যদি তাকে নিয়ে আরো পড়াশোনা করেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন সে রেলেভেন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।